বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরসঙ্গী এবং পাছে লোকে কিছু বলে, এই শিরোনামেই কিছুক্ষণ কথা বলবো। পাছে লোকে কিছু বলে, এটাকে আমি দুই রকমভাবেই দেখি। পাছে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কারোর পিছনে কিছু থাকলে বলে পাছে তাকাও বা তোর পাছে দেখ, এইটা পাছে। আর একটা হলো এই কাজটা করব, পাছে লোকে কিছু বলে, মানে পাছে মানে কাজের পরে ভবিষ্যতে। অর্থাৎ পাছের শব্দটা অতীতেও ব্যবহার করা যায়, পিছনেও ব্যবহার করা যায়, সম্মুখে ভবিষ্যতেও ব্যবহার করা যায়। সফরসঙ্গী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাদেরকে নিয়ে এবার জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন আগামী 22 তারিখে, তো সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। গত বছর তিনি এই সময় জাতিসংঘে গিয়েছিলেন, তখন সেই সময়টাই তার সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি তারই উপদেষ্টা মণ্ডলী এবং সচিব মহোদয়দের নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এরকম সবাই তো আধুনিক বাংলা, আধুনিক সাহিত্য বা আধুনিক বাক্য গঠন করে কথা বলে, আর আমি মফস্বল শহরের লোক, গ্রামের মানুষ। এই জন্যে আমি গ্রামের ভাষাগুলো, গ্রামের ছোট ছোট উপমাগুলো তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় আমাদের যে সময় ইয়াং যুবক ছিলাম, তখন মহিলাদের কাছ থেকে এই গল্পগুলো শুনতাম। তারা বলতো যে ছি ছি, অমুক বাড়ির বউ তার দেবরের সাথে কি ফষ্টি নষ্টি করে, আমার তো ভাসুরের সাথে একটু সম্পর্ক, তাই লজ্জায় মরে যাই। তার ভাসুরের সাথে সম্পর্ক, সে একটু লজ্জায় মরে যায়, কিন্তু দেবর বা ছোট ভাইয়ের সাথে যদি কোনো কথা বলে বা কোনো কিছু সাংসারিক কাজ একসাথে করতে দেখে, তাহলে সেটা ফষ্টি নষ্টি হয়ে যায়। কিন্তু ভাসুরের সাথে তার সম্পর্ক, এটা তার কাছে সিরিয়াস বিষয় না। তো বাংলাদেশের ঠিক এই রকমের একটা মুহূর্ত যাচ্ছে। ইদানিং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আমেরিকান জেট বিমান, যুদ্ধ বিমান এবং 192 জন আমেরিকান ফোর্স আছে, তার সাথে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, যৌথ বাহিনীর 3 বাহিনী, বিমান, নৌ, সবাই থাকে যৌথ মহড়া যখন হয়। এবং এই মহড়াটা আমার যতটুকু মেমোরিতে আসে, 83-84 সালের থেকে বাংলাদেশ যখন কমান্ডো ট্রেনিং শুরু করে, বাংলাদেশের প্রথম সেনাবাহিনীতে যখন কমান্ডো আসে, কমান্ডো ফিজিক্যালি ল্যান্ডে ট্রেনিং করার পরেই যখন প্যারাশুট জাম্পের প্রয়োজন হয়, তখন ইনস্ট্রাক্টর আমেরিকা থেকে আসে এবং এই সাগরে, স্থলভূমি, ভূমিতে কীভাবে প্যারাশুট ল্যান্ডিং করবে, পুরো প্যারাশুটটাই কীভাবে শুটিং হবে, এই সব ইনস্ট্রাক্টরদেরকে তখন থেকেই আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জড়িত। এবং এটা হয়েই থাকে চট্টগ্রাম এয়ারপোর্টে নামে, কখনো কখনো কক্সবাজারে আসে। কক্সবাজার এয়ারপোর্ট তো কিছুদিন আগে পূর্ণাঙ্গ হলো, তার আগে চিটাগাংয়ে আসতো। এবং রেডিসন হোটেল যেখানে আছে, তারা স্পষ্ট করেছে যে একেবারে বিদেশিরাদের থাকতে যত ধরনের ডকুমেন্টস লাগে, সমস্ত ডকুমেন্টস ফর্মালিটিস পালন করেই এদেরকে রাখা হয়েছে। তারপরেও এক ধরনের গুজব, ওই যে ভাবিরা তাদের ভাসুরের সাথে যে সম্পর্ক, অর্থাৎ ভারতের সাথে তাদের যে সখ্যতা, এক বিছানায় শোয়া, উঠা বসা, চাদর গোছানো, পা ঘষাঘষি, এটি তারা লজ্জার বিষয় কিছু বলে দেখে না। কিন্তু আমেরিকার সাথে দীর্ঘদিন ধরে যে যৌথ মহড়া হয়, যৌথ ট্রেনিং, তাদের সাথে সামরিক বাহিনীর যে উচ্চতর অনেক ট্রেনিংয়ের বিষয় থাকে, ক্যাডারের বিষয় থাকে, তারা একসাথে করে থাকে, এইটা তারা সিসির চোখে দেখছে, লজ্জার বিষয় বলে তাদের কাছে মনে হচ্ছে। তো যাক, পরের ধাপে এসে আরেকটু
কথা বলবো, তার আগে আমি এই সফর সঙ্গীদের নিয়ে একটু কথা বলে নিই। সফর সঙ্গী 5 জন, 2 জন বিএনপির, একজন জামায়াতের, একজন এনসিপির, হ্যাঁ এটাই, আর একটা লোক জামায়াতের একজন, এনসিপির একজন, বিএনপির 2 জনই 4 জন। ইনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে করে একেবারে নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্কে অনেকেই বলার চেষ্টা করছেন, গত বছর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছিলেন তখন তাকে হেনস্থা করা হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল, তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান মিছিল দেওয়া হয়েছিল এবং তার উপরে হয়তোবা হামলার আশঙ্কাও ছিল। কিন্তু এবার অধিকতর আরও বেশি আশঙ্কা তার, এই হামলা বা এই সরকারের বিরোধী স্লোগান মিছিল বা ফিস্টন নিয়ে বা অন্য কোনো কিছু ডিম ছুরাছুরি এখন একটা রাজনৈতিক একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। ডিম, পাকা টমেটো ছুঁড়ে মারা, জুতা প্রদর্শন করা, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো একেবারে রাজনৈতিক অঙ্গনের কোনো মানুষ না, রাজনৈতিক ব্যক্তিত্ব না। তিনি অর্থনীতি নিয়ে খেলা করেন, অর্থনীতির খেলা বোঝেন। টাকাকে কিভাবে ভাঙিয়ে পয়সায় রূপান্তর করতে হয়, পয়সাকে কিভাবে গুণ গুণ বাড়িয়ে ডলারে রূপান্তরিত করতে হয়, এইটা জানেন। তিনি রাজনীতিতে যদিও ভালো চমক দেখিয়েছেন, কিন্তু অনেকটা ব্যর্থতাও আছে তার ভিতরে, যে ব্যর্থতাটা আমাদের দেশের মানুষের স্বভাবগত চরিত্র তার জন্যই তার উপরে ফুটে উঠেছে। অর্থাৎ তিনি যে ধরনের কাজগুলো, যে মুভমেন্টগুলো রাজনীতির ভিতরে পরিবর্তনশীল করতে চেয়েছিলেন, সেটা দেশের মানুষ অর্থাৎ কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্বরা সেটা করতে দেয়নি। তার উপরে চাপ প্রয়োগ করে সেটা থেকে তাকে বের করে নিয়ে আসছে বা সরাইয়ে নিয়ে চলে আসছে, অন্য পথে বের করে নিয়ে আসছে। যাক, সফর সঙ্গীদের নিয়ে কথা বলি। সফর সঙ্গী যে কয়েকজন মানুষ যাচ্ছে, তার ভিতরে সবচেয়ে চতুর জামায়াতের যিনি যাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম, না ওসব মাল চলে না। কিন্তু তারেক রহমানের নিরাপত্তা বিষয়ক যে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা আছেন, তিনি কিছুটা হয়তো সক্ষম হবেন পিছনের খেলা বোঝার জন্য। এনসিপির আক্তার কেবল ইয়াং জেনারেশন, রাজনীতির মাঠে হয়তো অনেক জ্ঞানী, বোঝে বেশি, কিন্তু আন্তর্জাতিক যে খেলাগুলো রয়েছে তাকে কোথায় নিয়ে, কোন ছবিতে নিয়ে, কোন জায়গায় কথা বলে সেটা কিভাবে প্রচার করবে, এইটার দক্ষতা এখনও তার ভিতরে আসেনি। কিন্তু জামাতের খেলোয়াড় পাকা। এই 4 জনকে নেওয়ার পিছনে কি 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 হতে পারে? এক হলো আমেরিকাতে, নিউ ইয়র্কে আওয়ামী লীগ যে ক্ষমতা বা সরকার বিরোধী যে প্রোগ্রামগুলো করতে চাচ্ছে, তার শক্তিশালী একটি অবস্থান তৈরি করতে এই দলগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এনসিপি শুধু বাংলাদেশেই সীমিত, আমি জানি না আমেরিকায় কতটুকুন। আমেরিকায় বেশি হলে ওই যে ওটা কি সান্ডা আলম, মাহফুজ আলম সান্ডা, ওর উপরে যে আক্রমণটা হয়েছে, এনসিপির থেকে ততটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে শেখেনি। এবং তারা যে ইয়াং জেনারেশন, রাজনীতিতে এতটা ইয়াং জেনারেশনরা পপুলারিটিস এত তাড়াতাড়ি পাওয়ার কথা না। আমেরিকার যে বুদ্ধা রাজনীতি যারা আছে, সিনিয়রিটি এবং বিজ্ঞ ব্যক্তি যারা আছে, ওইসব পোলাপান ফুচকে পোলাপানদের ততটা অ্যাডভান্টেজ দিয়ে তারা তাদের সাপোর্টে এগিয়ে আসবে না। সেক্ষেত্রে সিনিয়র নেতাদের দরকার। অর্থাৎ এনসিপি আমেরিকাতে ততটা পরিচিত রাজনৈতিক দলও না, বা তাদের আমেরিকাতে কোনো সংগঠন আছে কিনা জানি না, কিন্তু সবচেয়ে বিএনপির থেকেও জামাতের অত্যন্ত শক্তিশালী সংগঠন আছে। এই দলগুলোর প্রতিনিধিদের নিয়ে যাওয়া মানেই তারা এয়ারপোর্টে ডক্টর ইউনূসকে যেমন সাপোর্ট দিবে, তেমনি জাতিসংঘের সামনে আওয়ামী লীগের প্রোগ্রামের বাইরে তারা আরও একটি সম্মেলন করতে সমর্থন হবে, বা আওয়ামী লীগকে ভয় দেখানো বা আওয়ামী লীগকে দূরে ঠেলে সরিয়ে রাখার মতো একটি জনগোষ্ঠী ওখানে গচ্ছিত করার জন্য, সমাবেশ ঘটানোর জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এটা যদি কারোর বাইরের কোনো ইঙ্গিত হয় তো ভালো, আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মেধায় হয় তাহলে বুঝতে হবে হ্যাঁ, রাজনীতিতে একজন প্রজ্ঞাবান ব্যক্তি বটে। কিন্তু এই সব কিছু ছাড়িয়ে
আমি যেটা প্রথম থেকে শুরু করেছিলাম যে আমেরিকান ফোর্স বাংলাদেশে। আর এই মুহূর্তে জাতিসংঘের সম্মেলন শুরু হবে। বেশ কিছুদিন আগে ডক্টর খলিলুর রহমান যখন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হয়ে নূতন আসেন, তিনি আসার কয়েক মাস পরেই বাংলাদেশের কাছে আমেরিকা একটি আবদার ছিল করিডোর চাওয়ার। বাংলাদেশ মিয়ানমারের মাঝখান দিয়ে একটি করিডোর চেয়েছিলেন, যেটা দিয়ে একেবারে পূর্বে মেঘালয় পর্যন্ত ফোর্স পৌঁছাতে পারেন। কিন্তু দুঃখজনক হলেও বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল রাজনৈতিক দলগুলোতে এতে অত্যন্ত ভেটো প্রদান করে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কেন রুখে দাঁড়ালো আমি জানি না, কিন্তু যেটা সামরিক বাহিনী যেটা ফিল করে বা বাংলাদেশের নিরাপত্তা বলতে যা বোঝায়, নিরাপত্তা, ভূমির নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, যাতায়াত নিরাপত্তা, দেশের সাবোটাসের নিরাপত্তা। নিরাপত্তা শুধু একটা জিনিস নাই। নিরাপত্তা শুধু ওই যে বডিগার্ড রাখে, যে নিরাপত্তার জন্য এসএসএফ রাখে প্রধানমন্ত্রী বা ব্যক্তি পর্যায়ে যারা বডিগার্ড রাখে, নিরাপত্তা বলতে এইটাই বোঝায় না। নিরাপত্তা একটি বৃহত্তর একটি সংঘ এবং অনেক কিছু এর সাথে এক্সট্রা রাষ্ট্রের অনেক কিছু জড়িত থাকে। আপনার অফিসিয়ালি যেসব সিকিউরিটি মেনটেন্স করতে হয়, অর্থনৈতিক বাংলাদেশ ব্যাংকের কোন অবস্থায় কি, বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয়ের দলিল দস্তাবেজের নিরাপত্তা, অনেক কিছু এর ভিতরে সিকিউরিটি মেনটেন অনেক কিছু জড়িত থাকে। তো বাংলাদেশের ভূমির নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জননিরাপত্তা, স্যাবোটাজ টাইপ যে বিভিন্ন বাংলাদেশের যেমন স্যাবোটাজ তৈরি হয় মাঝে মাঝেই, বড় ধরনের ক্রাইম, যেমন 24-এর নির্বাচনের আগের দিন যে রেলে, কমলাপুর রেল স্টেশনে যে স্যাবোটাজ আগুন দেওয়া হলো, রেলগাড়িতে কয়েকজন মানুষকে পুড়িয়ে মারা হলো, এই ধরনের স্যাবোটাজ এগুলোও নিরাপত্তার ভিতরে পড়ে। তো এই নিরাপত্তার হুমকি বাংলাদেশের জন্য একটি রাষ্ট্রের পেটের ভিতরেই আমাদের এই দেশ, এবং ভূমির থেকে শুরু করে জননিরাপত্তা সমস্ত কিছুই, তথ্য নিরাপত্তা সমস্ত কিছুই একমাত্র আমাদের ভীতির জায়গায় হলো সেই রাষ্ট্রটি। আমাদের স্বয়ংসম্পূর্ণ মাথা তুলে নিজেদের পায়ে দাঁড়াবার মতো শক্তি অর্জন করার ক্ষমতার প্রথম অন্তরায় সেই একটি দেশ, যে আমাদেরকে চারিদিক থেকে একেবারে একটি গাছ যেমন আর একটি ছোটো গাছকে একেবারে ডালপালা দিয়ে চেপে তার অক্সিজেন, তার রোদ সমস্ত কিছু বন্ধ করে শ্বাসরোধ করে মেরে ফেলে, ঠিক তেমনিভাবেই রেখেছে। আমাদের যদি নিরাপত্তার হুমকি হিসাবে মনে করতে হয়, সেই রাষ্ট্রটিকেই মনে করতে হবে এবং সেই রাষ্ট্রের থেকে সম্পূর্ণভাবে বের হয়ে বাংলাদেশকে যদি স্বয়ংসম্পূর্ণভাবে বলিষ্ঠ বুক উঁচু করে মাথা শির দ্বারা খাড়া করে দাঁড়াতে হয়, ওই রাষ্ট্রের বাহুডোর থেকে আমাদের বেরোতে হবে। আর আমাদের এখান থেকে বের হইতে হলেই আমেরিকা যে করিডোরটি চেয়েছিল, আমার দৃষ্টিতে ভারতের একমাত্র প্রতিকূলতার অবস্থা সৃষ্টি করতে পারে সেটাই। হ্যাঁ, এখানে কথা হলো আমেরিকা যদি কোনো স্থায়ী নিবাস গেড়ে না বসে, সৌদি বা ইউরোপ কান্ট্রি, স্পেন বা বিভিন্ন দেশে, আমেরিকা কুয়েতে যেমন নিজেদের ঘাঁটি গেড়ে বসেছে, এরকম যদি গেড়ে না বসে, তাহলে তারা অস্থায়ীভাবে এসেই যদি এই নিরাপত্তাটা বাংলাদেশের জন্য দিতে পারে, সেটাকে স্বাগতম। কিন্তু কথা হলো দেশটা কিন্তু আমেরিকা, দেশটা আমেরিকা, সে যাকে যেভাবে টার্গেট করবে তার উদ্দেশ্য সে আজ হোক, ছলা কলা হোক, বলে হোক, যেভাবেই হোক, কৌশলে হোক, সেটা হাসিল করেই ছাড়ে। এখানে আমার যে কথাটা আমি বলবো, এটাই হলো অরিজিনাল কথা। এতক্ষণ যেটা বলেছি সেটা শুধু এইটুক বলার জন্যই, যারা বাংলাদেশে সিভিল সরকার গঠন করতে যাচ্ছে, রাষ্ট্রের ক্ষমতায় যেতে যাচ্ছে, এবং যারা এই করিডোরের বিরোধিতা করেছে, তাদেরকেই ইউনূস সাহেব সাথে করে নিয়ে গেলেন আমেরিকাতে। এটা কি ইউনূস সাহেবের অভিপ্রায়, নাকি আমেরিকার পররাষ্ট্র বিষয়ক কোনো উপদেষ্টার মাধ্যমে ডক্টর ইউনূসের সাথে লবিং করে এদেরকে নিয়ে যাওয়া হলো আমেরিকাতে?
শুধু নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনকে উদ্দেশ্য করে? কারণ হলো এই সময়টাকে কেন ব্যবহার করা হলো, বেছে নেওয়া হলো? এদেরকে ইন্ডিভিজুয়ালি যদি আমেরিকাতে নিয়ে কথা হয়, সেটা আন্তর্জাতিকভাবে বেশি ফলাও হবে, সম্প্রচার হবে, আরও বেশি সমালোচনার মুখে পড়বে আমেরিকা। এই সাথে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছে জাতিসংঘে ভাষণ দিতে, এই সাথে এদের সফরসঙ্গী করে নিয়েই এই মানুষগুলাকে নিয়ে যেয়ে জাতিসংঘের পর্দার আড়ালে, জাতিসংঘে ডক্টর ইউনূস ভাষণ দেবে, কিন্তু এর পর্দার আড়ালে হয়তোবা আরও একটি দাবা খেলা অনুষ্ঠিত হবে। সেই দাবা খেলা কীভাবে হতে পারে? সেই দাবা খেলাই হবে এদের মাধ্যমে, এদের সাথে বসেই বাংলাদেশের সাথে আমেরিকার একটি চুক্তি, এই দলগুলোর সাথেই, সরকারিভাবে নয়, রাজনৈতিক দলগুলোর সাথে অলিখিত একটি চুক্তি হতে পারে যে এখানে তারা করিডোরটি কেন চাচ্ছে, কতদিনের জন্য চাচ্ছে, কীভাবে এই করিডোরকে ব্যবহার করবে, কোন কোন পদ্ধতিগত বা আর্মস, জনবল, যান, কতটুকুন ভূমি কিভাবে তারা ব্যবহার করবে, এই বিষয়গুলো নিয়ে, তাদের স্থায়িত্ব নিয়ে হয়তোবা তাদের গোপনে কিছু কথাবার্তা হতে পারে। এটা হয়তো ডক্টর খলিলুর রহমানের মাধ্যমেই আমেরিকা এই পদ্ধতিটি বেছে নিয়েছে। তাছাড়া আমেরিকাতে এদেরকে এইভাবে নিয়ে যাওয়ার পিছনে শুধু যে ডক্টর ইউনূসের প্রোটোকল রক্ষা করা, অর্থাৎ আমেরিকাতে যাওয়ার পরে তার উপরে হুমকি ধামকি হামলা বা আওয়ামী লীগের বিচ্ছিন্নবাদী আক্রমণাত্মক সমাবেশ, স্লোগান ঠেকানোর জন্য এটাও হইতে পারে। তবে এটাই যদি হতো তাহলে এদেরকে না নিয়েও, এদেরকে দিয়ে ওখানে কথা বলেও হয়তো সেটা করা সম্ভব হতো। তারপরেও হয়তো তারা বিশ্বাস করতো না। এদের যেহেতু দলের বড় একটি অংশ আমেরিকার নিউ ইয়র্ক এলাকাতে থাকে, বসবাস করে, বা বিভিন্ন অঙ্গরাজ্যগুলো, তাদেরকেও হয়তো নিয়ে আসবে বাঙালি কমিউনিটিতে। ডক্টর ইউনূস সাহেব যাবেন, দলীয় প্রোগ্রাম এককভাবে তো করা সম্ভব নয়, সামগ্রিকভাবে এমনভাবে করবেন যেন সব দলেরই নেতা তার ডাইনে বামে বসা থাকে। এবং ওখানে বাংলাদেশের সচিত্র প্রতিবেদনটি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন সে ব্যাপারে, এবং এই দলগুলোর নেতারা ওখানে তাদের বর্তমান ভূমিকা পরিস্থিতি তুলে ধরবেন আমেরিকাতে, যেন আমেরিকাতে বড় ধরনের একটি শক্তি সমর্থন ডক্টর ইউনূসের উপরে আছে, বিশ্বাস আছে, এবং এই সরকারই গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার পদ্ধতিগতভাবে কাজ করে যাচ্ছে, সেটা ওখানকার বাঙালিদেরকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু সেটা হবে সচিত্র, আমরা সামনে দেখব, কিন্তু পিছনে যেটি হবে, যেটা আমরা দেখব না, যেটা পর্দার আড়ালে হবে, ক্যামেরার আড়ালে হবে, লোকচক্ষুর আড়ালে হবে, সেটা হয়তোবা কোনো কফির আড্ডা অথবা কোনো বোতলের গ্লাসের ঢালার শব্দ, যে শব্দ কোনো সাউন্ড বক্সে ক্যাচ করতে পারবে না, যে শব্দ সিয়ার্স, বোতলে বোতলে ঠক্কর দিয়ে যে সিয়ার্স শুরু হবে তাদের অভ্যন্তরীণ কথাবার্তা, সেটা হয়তো কোনো ক্যামেরা আমাদের কানে আসবে না। কিন্তু এক সময় প্রমাণ করবে, বলে দেবে যে এই অধিবেশনের পিছনে কি হয়েছিল, কি করেছিল, কি উদ্দেশ্য ছিল। যেটাই হোক, বাংলাদেশের পক্ষে হলে হাজারো সালাম, কোটি সালাম। বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে আমেরিকা যেমন হুমকিও নয়, সদ্য পাকিস্তান সৌদি আরবের সাথে তাদের নিরাপত্তা চুক্তি করেছে। বাংলাদেশের সাথে সম্ভবত শুধু একমাত্র ভারতের সাথে যেটা আছে, যে ভারত আমাদেরকে গিলিয়ে খেতে চায়, তাদের সাথেই যদি আমরা শিয়ালের কাছে মুরগি বর্গা দেই, সেটা কোনো নিরাপত্তার সংজ্ঞা হবে না, বরং এটা বাংলাদেশকে আরও কুমিরের পেটের ভিতরে গিলিয়ে দেওয়া হবে। হয় আমাদের সাথে চীনের সাথে হইতে হবে, অথবা জিয়াউর রহমান যেটা করছিলেন সার্কের মাধ্যমে নিরাপত্তার একটি বলয় গড়তে তুলতে চেয়েছিলেন সেই ধরনের, অথবা চীন পাকিস্তানের সাথে ডিড হওয়া সৌদি আরবকে নিয়ে, সৌদি আরব যে ব্রিন্তের ভিতরে সদ্য ঢুকলো সেটার সাথে অ্যাড করা, অথবা আমেরিকা এখানে আসলে আমাদের কতটুকুন ক্ষতি হবে চীনের সাথে বাণিজ্যিকভাবে, সর্বকিছুকে পর্যালোচনায় রেখেই খুব সতর্কতার সাথে বাংলাদেশের মতো একটি দেশকে এগোতে হবে। তবে এটা মনে রাখতে হবে সবসময় যে ভারত আমাদের চরম শত্রু। ভারতের থেকে রক্ষা পেতেই
আমাদের নিরাপত্তা চুক্তির প্রয়োজন, সেই শক্তি যেন ভারতের থেকে কয়েক গুণ বেশি হয়, এটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।